শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তুমি ওসব বাদ দাও, সামনের সপ্তাহে পরীক্ষা না তোমার, পড়াশোনায় মন দাও। রুহানি ভারী কণ্ঠস্বরে বলল। আঙ্কেল আন্টি কি বলেছেন? রাজি হয়নি তাই না? রুহানির গলা ধরে এলো। ফালাক ওর দিকে ছুঁয়ে বলল, আমি চেষ্টা করে যাচ্ছি। রুহানি শুকনো হেসে বলল, রুহানি আর চেষ্টা? 1 সপ্তাহ হয়ে গেছে ফালাক। এতদিন বাড়িতে যায়নি, মায়ের সাথে ঝামেলা হয়েছে খুব। গতকাল বাবা জোর করে বাড়িতে নিয়ে গিয়েছেন, তারপর আবার নতুন সমস্যা শুরু হয়। আমি বুঝতে পারছি না কবে পর্যন্ত সব ঠিক হবে। মায়ের এক কথা আমি সব মেনে নিতাম, আমার কোনো কিছুতে সমস্যা ছিল না, কিন্তু হোটেলে নাচ, সমাজে দাঁড়াবো কোন মুখে? মানুষ তো থুথু ছিটাবে। চোখ জোড়া জলে ভরে উঠেছে, গলা ধরে আসছে, মনে হচ্ছে খুব বড় পাপ করে ফেলেছে, যে কারণে সেই পাপ স্বরূপ এত কথা শুনতে হচ্ছে। রুহানি উঠে দাঁড়ালো, তারপর বলল, সব শেষ। ফালাক ওর কথা শুনে উঠে দাঁড়িয়ে বলল, কিচ্ছু শেষ হয়নি, আমি শেষ হতে দিব না। রুহানি ফালাকের দিকে ছল ছল চোখে চেয়ে বলল, এরপরেও কি করে বলছো? তুমি দেখতে পাচ্ছ না সব শেষ হয়ে যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি। রুহানি ফালাককে রেখেই চলে গেছে। ফালাক ওর পেছন পেছন গিয়ে ওকে বাধা দিল। ফালাক বাধা দেওয়ায় রুহানি প্রচন্ড রেগে গেল, রেগে গিয়ে বলল, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ। কিন্তু রুহানি, তুমি ওভার রিয়াক্ট করছো, রাগ কেন দেখাচ্ছ আমাকে? রুহানি আসলে খুব রাগ হচ্ছে। রাগটা ঠিক কার উপর বুঝতে পারছে না, তবে রাগ হচ্ছে, মাথায় আগুন জ্বলছে। রুহানি চিৎকার করে বলল, আমি রাগ দেখাচ্ছি কারণ আমি খারাপ মেয়ে। আমার থেকে দূরে থাকো। রুহানি একটা রিস্কা নিয়ে উঠে গেল। ফালাক শেষবারের মতো ওকে ডেকে চুপ হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাওয়া দেখা ছাড়া কিছুই করার ছিল না। ফালাক 3 দিন রুহানির সাথে যোগাযোগ করেনি। প্রথম 2 দিন ফোন করে হাজার চেষ্টা করেও ওর দেখা পায়নি, তাই আর ওকে ফোন করেনি রাগ করে। তারপর ফোন করলো, ফোন করতে রুহানি রিসিভ করলো। দুপাশেই পিনপত নীরবতা। ফালাক নীরবতা ভেঙে পড়ল। একটু দেখা করবে আমার সাথে? ফালাতের কণ্ঠে আকুলতা স্পষ্ট। রুহানি সে আকুলতা উপেক্ষা করতে পারল না, তাই বলল, আসছি। রুহানি এই ছোট্ট আসছি কথাই যেন ফালাক পুরো পৃথিবী পেয়ে গেল। মুখে হাসি ফুটল, ব্যস্ত হয়ে পড়ল রুহানির আগমনের আয়োজনে। রুহানি ফ্ল্যাটের ভিতর ঢুকে কারো কোনো সারা শব্দ পাচ্ছে না। কয়েকবার ফালাকের নাম ধরে ডাকতে 2জন মেয়ে একটা রুম থেকে এসে হাসি মুখে বেরিয়ে এসে জিজ্ঞেস করল, আপনার নাম কি রুহানি? রুহানি কিছু বুঝতেই পারছে না, মাথা নাড়ি হ্যাঁ বলল। তারপর ওরা ওর হাত ধরে রুমের ভেতর নিয়ে গেল। রুহানি ওর রোবটের মতন ওদের সাথে চলে গেল। মেকআপ, শাড়ি, গয়না পরে আছে খাটের উপর। একটা লাল শাড়ি রুহানির সামনে এনে বলল, এই শাড়িটাতে আপনাকে বেশ মানাবে, স্যারের পছন্দ আছে। রুহানি অবাক হয়ে বলল, কিসের শাড়ি? শাড়ি দিয়ে কি হবে? স্যার বলেছে আপনাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে। কিন্তু কেন? তা তো জানি না, আমাদের যেটুকু বলা হয়েছে ততটুকুই করব। ওদের জোড়াজুড়িতে রুহানি শাড়ি পরে নিল, কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওরা সাজিয়ে দিচ্ছে, রুহানি সেদিকে খেয়াল নেই, ও ভাবনায় বিভোর। ফালাককেও কোথাও দেখতে পাচ্ছে না। সাজানো শেষে রুহানির নিজের দিকেই খেয়াল হলো। একদম বউ বউ মনে হচ্ছে। কিছুক্ষণ নিজেকেই মুগ্ধ হয়ে দেখলো। ওরা সাজানো শেষে চলে গেল। রুহানি আর না পেরে ফালাককে ফোন করলো। ফোনে টোন কাছেই পাচ্ছে। পেছনে ঘুরতেই ফালাককে দেখতে পেল। ফালাক স্যুট কোট পরা, ঘোর লাগা চোখে ওর দিকেই চেয়ে আছে। রুহানি একটু একটু ভয় লাগছে, মনে হচ্ছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে। ফালাক রুহানির দিকে এগিয়ে এলো। ফালাক যত এগিয়ে আসছে ওর হৃৎপিণ্ডের গতি বাড়তেই থাকলো। ফালাক ওর কাছে এসে কানের ঝুমকায় টোকা মারল। রুহানির সাথে সাথে কেঁপে উঠল। ফালাক রুহানির চুলের বাঁধন এক টানে খুলে ফেলল, তারপর দূরে গিয়ে দাঁড়ালো। রুহানিকে 2 চোখ ভরে দেখে বলা, পারফেক্ট। আমার খুব ইচ্ছে ছিল তোমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে, তাই আজ সেই ইচ্ছে পূরণ করে ফেললাম। রুহানির স্বস্তি নিঃশ্বাস নিল। ও ভেবেছিল ফালাক না ওকে
জবরদস্তি করে বিয়েই করে নেয়, কিন্তু ওর ভাবনায় পানি ঢেলে রুহানিকে শান্তি করে দিল। ফালাক আবার রুহানির কাছে গেল, চুলে হাত চুপিয়ে বলল, তোমার জন্য সুখবর আছে। তোমার কেসটা অনেক এগিয়ে আছে। ইনভেস্টিগেশনে অনেক নতুন তথ্য উঠে এসেছে, যার সবটাই তোমার পক্ষে। রুহানি ফালাকের কথা শুনে মুচকে হাসল, ওর চোখে প্রাপ্তির খুশি। ফালাক হঠাৎ জিজ্ঞেস করল, কেমন আছো? রুহানির হাসি মিলে গেল, মলিন মুখে ওর দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। ওর চোখ ছলছল করছে। ফালাক রুহানিকে নিজের সাথে আলতো করে মিশিয়ে নিয়ে বলল, রুহানি, আমি তোমাকে খুব ভালোবাসি। এতটাই ভালোবাসি যে কারো এতটা কাছে তোমাকে যেতে দিতে পারবো না। রুহানি ওর চোখে চোখ রেখে বলল, আমিও কারো এতটা কাছে যেতে পারবো না। প্লিজ কিছু করো ফালাক, আমি আর সহ্য করতে পারছি না। দেখবে একদিন মরে গেছি। ফালাক ওর ঠোঁটে আঙুল ছুঁয়ে মৃদু স্বরে বলল, এ কথা বলে না। মরে গেলে একা কেন মরবে? আমাকে নিয়ে মরো, আমিও নিতে পারছি না। রুহানি ফালাককে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। ফালাক রুহানিকে ছাড়িয়ে ওর চোখের পানি মোছানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রুহানি কেঁদেই চলেছে। ফালাক দু হাতে রুহানির মাথা চেপে ধরে কপালের সাথে কপাল মিশিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, চুপ, একদম চুপ, সব ঠিক হয়ে যাবে। আচমকা রুহানির ঠোঁটের কোণে আলতো করে ঠোঁট ছুঁয়ে বুকে চেপে ধরল, যেন হারিয়ে না যায়। রুহানি, চলো বিয়ে করে ফেলি। বিয়েই আমাদের সব সমস্যার সমাধান। রুহানি ফালাকের কথা শুনে চমকে উঠল। ধীরে ধীরে ফালাকের মুখের দিকে তাকালো। ফালাককে দেখে মনে হচ্ছে না মজা করছে, ওর মুখ দেখেই মনে হচ্ছে সিরিয়াস মুডে আছে। রুহানি আমতা আমতা করে বলল, কি বলছো? রুহানি সরে যেতে চাইলে ফালাক ওর দু বাহু চেপে ধরে বলল, বিয়ের কথা শুনে ভয় পাচ্ছ কেন? বিয়ে করতে চাও না আমাকে? হ্যাঁ। রুহানি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, তারপর নিচের স্বরে বলল, ফালাক অবশ্যই চাই, কিন্তু সিচুয়েশন তো দেখছো, হুট করে বিয়ে করা যায় নাকি? হালকা হাসল, হেসে বলল, সিচুয়েশনের দিকে চেয়ে থাকলে এই জীবনে আর বিয়ে করা হবে না। তোমার ফ্যামিলি আমাকে যে ট্র্যাপে ফাঁসিয়েছে তাতে তো নয়। রুহানি ফালাকের কথা শুনে খেপে গিয়ে বলল, আমার ফ্যামিলি ট্র্যাপ কষেছে। কি করেছে আমার ফ্যামিলি? তোমার মা আমাকে 7 দিনের সময় দেয়নি? 7 দিন? সিরিয়াসলি 7 দিন কি যথেষ্ট ছিল? ওনারা জানেন না আমার বাড়ির আবহাওয়া কেমন। জাস্ট দেখানোর জন্য আমাকে 7 দিনের সময় দিয়েছে। মন থেকে চাইছে নাহিলের সাথে বিয়ে দিতে। রুহানি রেগে মেগে বলল, তোমার মাও তো রাজি হচ্ছে না, সেটা তোমার চোখে পড়ছে না? ফালাক শক্ত কণ্ঠে বলল, তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, কেউ চাইছে না আমাদের সম্পর্কটা থাকুক। আর আমি এই সম্পর্ক রাখার জন্য, একটা নাম দেওয়ার জন্য সব করতে পারি। রুহানি ভয়ার্থ কণ্ঠে বলল, কি করতে চাইছো তুমি? ফালাক রুহানির চোখে চোখ রেখে বলল, যদি বলি অলরেডি চাওয়া পূরণ করে ফেলেছি। রুহানি বুঝতে পারছে না কোন চাওয়া কখন কিভাবে পূরণ করেছে। কিছুই বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কিসের চাওয়া? আমি কিছুই বুঝতে পারছি না। ফালাক রুহানিকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে গেল। নিজের চুলে হাত বুলিয়ে রুহানির দিকে ঘুরে পড়ল, তোমাকে আজ বউ সাজালাম কেন? কেন বউ সাজে দেখতে চাইলাম? নিশ্চয়ই কোনো কারণ আছে। রুহানি সেটাও জানে না কেন, তাই প্রশ্ন করল। কেন? ফালাক রুহানির একদম কাছে এসে দাঁড়ালো, তারপর চোখে চোখ রেখে বল, আমি তোমাকে বিয়ে করে ফেলেছি। তুমি আইন অনুসারে আমার স্ত্রী। রুহানি কপাল কুচকে বিস্ময় নিয়ে বলল, কি? ফালাক উচ্চ স্বরে বলল, হ্যাঁ, বিয়ে করেছি আমি তোমাকে। রুহানি দুপা পিছিয়ে বলল, মজা করছো তাই না? তোমাকে মনে হচ্ছে আমি মজা করার মুডে আছি? আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করে ফেলছি। তুমি চাইলে প্রুফও দেখাতে পারি। রুহানি অবাকের উপর অবাক হচ্ছে। ফালাক কি বলছে আদৌ ওর মাথায় ঢুকছে না। কিসের প্রুফ? আর আমি বিয়ে করেছি আমি জানি না? ফাজলামো করছো আমার সাথে? বিয়েটা তোমার অজান্তেই হয়েছে। সেদিন আমি কিছু পেপারে তোমার সাইন লাগবে বলে কাবিন নামায় তোমার সাইন করে নিয়েছি। ফালাক সোজা সবটা বলতে পারছে না, থেমে থেমে বলল। রুহানির মাথা যেন আকাশ ভেঙে পড়ল, চোখে পানি এসে পড়েছে। ফালাকের কলার চেপে ধরে বলল, বুঝতে পারছো কি বলছো তুমি? তুমি মিথ্যা বলছো তাই না? আমার সাথে তুমি কখনো এমন করতে পারো না। কিছুতেই আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করতে পারো না, আমি বিশ্বাস করি না। ফালাক নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি এটাই করেছি। আমি ভুল কিছু করিনি। তোমাকে বলেছি না তোমার এতটা কাছে আমি কাউকে সহ্য করব না।
তাই তোমাকে নিজের করে নিয়েছি। আমি কিচ্ছু ভুল করিনি। যা আমার তাই আমি অধিকার করে নিয়েছি। তোমার যদি মনে হয় আমি অন্যায় করেছি তাহলে করেছি, এর জন্য তুমি আমাকে ফাঁসি দিয়ে দাও, আমার আপত্তি নাই। রুহানি মেঝেতে থপ করে বসে পড়ল। কিছুতেই বিশ্বাস করতে পারছে না ফালাক ধোঁকা দিয়ে বিয়ে করেছে ওকে। এই বিয়ের কথা জানাজানি হলে তুফান শুরু হয়ে যাবে। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ফালাক আলমারি থেকে একটা পেপার এনে রুহানির সামনে ধরল। রুহানি দ্রুত পেপারটা দেখলো। ওর নাম স্বাক্ষরের জায়গাটা চলচল করছে। তোমার অ্যাকাউন্ট চেক করোনি? দেন মোহরের টাকা সেদিনই শোধ করে দিয়েছি। রুহানি রাগে ক্ষোভে পেপার ছিঁড়ে ফেলে বলল, এটা কোনো বিয়ে না, এভাবে কখনো বিয়ে হয় না। আমি এই বিয়ে মানি না। রুহানি চোখের পানি মুছে উঠে দাঁড়ালো, ফালাকের দিকে তাকালো। পেপার ছিঁড়ে ফেললে একটা সম্পর্ক শেষ হয়ে যায় না, তুমি অস্বীকার করতে পারবে না। মেনে নাও তুমি বিবাহিত, ফালাকের স্ত্রী। অন্যভাবে হলে খুশি খুশি মেনে নিতাম, কিন্তু তুমি যে ওয়ে ব্যবহার করেছো তাতে আমি কিছুতেই মানব না। রুহানি চোখের পানি মুছতে মুছতে চোখ শক্ত করে ফেললো। ফালাকের দিকে চেয়ে দরজার দিকে যাচ্ছে। ফালাক ওকে বাধা দেওয়ার চেষ্টা করলে রুহানি আরো রেগে যায়। খবরদার আমাকে ছুবে না, একদম ছুবে না। ফালাক জোর করে রুহানিকে নিজের দিকে ঘুরিয়ে পড়ল। 100 বার ছুতে পারি, তুমি আমার বিয়ে করা বউ, আমার অধিকার আছে। রুহানি অন্যদিকে মুখ ফিরে দাঁড়ালো। ফালাক পেছন থেকে রুহানিকে জড়িয়ে ধরে ওর চুলে নাক ডুবিয়ে বলল, রুহানি মাফ করে দাও, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। রুহানি ফালাককে ধাক্কা মারল, কিন্তু ফালাক ওকে ছাড়লো না। জোর করে শক্ত করে ধরে রাখলো। গাড়ে গলায় উষ্ণ ছোঁয়া দিচ্ছে। রুহানি ছোটার জন্য ছটফট করছে। ফালাক রুহানিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। রুহানি ভয়ানক দৃষ্টিতে ওর দিকেই তাকালো। রাগে ফুসফুস করছে, কিন্তু ফালাক পাত্তা না দিয়ে মুচকি হাসল। এক হাতে ওর 2 হাত চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলালো। রুহানি প্রথমে বাধা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও পরে শান্ত হয়ে গেল। ফালাকের আহ্বানে সাড়া দিল। ফালাক ওর হাত ছেড়ে দিল। রুহানি 2 হাত দিয়ে ফালাককে নিজের সাথে আলিঙ্গন করে নিল, গভীর থেকে গভীরভাবে। ফালাক রুহানির সম্মতিতেই নিজের অধিকার আদায় করে নিল। ফালাক ডাক্তারের চেম্বারে বসে আছে লাস্ট কয়েক মাস যাবৎ। সাইকিয়াট্রিস্টের আন্ডারে আছে, কিছু মানসিক সমস্যায় ভুগছে। ও দৃষ্টি নত করে শান্ত ভঙ্গিতে ডাক্তারের বিপরীত চেয়ারে বসে আছে। ডাক্তার নাকের ডগায় চশমা রেখে রিপোর্ট দেখছে। ওর পাশে সোহান চিন্তিত ভঙ্গিতে ডাক্তারের দিকে চেয়ে আছে। অপরদিকে ফালাক ভাবলেশীন। ডাক্তার চশমা খুলে রিপোর্ট থেকে চোখ সরিয়ে ওদের দিকেই তাকালো। সোহান নড়ে চড়ে বসল, অতি আগ্রহের সহিত অপেক্ষা করছে ডাক্তার কি বলে শোনার জন্য। ডাক্তার হাসি মুখে বলল, মাশাআল্লাহ, অনেক ইমপ্রুভ করেছো ফালাক, একদম সুস্থ হয়ে গেছো। আর কিছু মেডিসিন নিবে, পাশাপাশি ইন্টারেকশনগুলো মেনে চলবে, একদম ফিট হয়ে যাবে। আমি নতুন মেডিসিন লিখে দিচ্ছি। ডাক্তার মেডিসিন লিখতে ব্যস্ত হয়ে পড়ল। সোহান ফালাকের দিকে তাকালো। ফালাক একই রকম আছে। ফালাক হেঁটে চলছে, সোহান ওর পেছনে পেছনে হাঁটছে, হাতের প্রেসক্রিপশন দেখছে। আর ভাই আমার, সুস্থ হয়ে গেছিস তুই? ফালাক গম্ভীর কণ্ঠে বলল, তাতে কি আবার অসুস্থ হয়ে পড়বো? যতদিন রুহানিকে খুঁজে না পাচ্ছি আমি সুস্থ হব না। ফালাকের কথা শুনে সোহানের মুখের হাসি মিলিয়ে গেল। হঠাৎ করে বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রুহানি হসপিটালের বেডে নিস্তেজ দেহে লেপ্টে আছে। চোখের নিচে মোটা করে কালি পড়েছে। সামনে কিছু চুল এঁকে বেঁকে পড়ে আছে। চোখ জোড়া বন্ধ, মুখ জুড়ে বিষণ্ণতা ঘিরে আছে। অসুস্থতার ছাপ স্পষ্ট। ভেজা পাপড়িগুলো শুকিয়ে এসেছে। রুহানি ধীরে ধীরে চোখ মেলল। জানালার সাদা পর্দাগুলো উঠছে। ওর চোখ জোড়া কাউকে খুঁজছে। শুকনো কণ্ঠে ডাকল, আন্টি, আন্টি। মাঝবয়সী এক ভদ্রমহিলা দৌড়ে ভেতরে ঢুকল। তারপর রুহানির মাথায় হাত বুলিয়ে বলল, কি মা, কিছু লাগবে তোমার? রুহানি আলতো হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অনেক তো করলে আমার জন্য, আর একটু করবে? হ্যাঁ বলো মা, কি করতে হবে? সেটা পরে বলছি, আগে আমার মোবাইলটা দাও, একটা কল করতে হবে। মধ্যবয়সী মহিলা ব্যাগ থেকে ওর ফোন বের করে দিল। রুহানি ডান হাতে ধীরে ধীরে তুলে হাত বাড়িয়ে ফোনটা নিল। তারপর অনেকটা সময় লাগিয়ে একটা নাম্বার তুলল।
নুষার সামনে এঙ্গেজমেন্ট কাজিনের সাথে শপিংয়ে ব্যস্ত। এরই মাঝে ফোন বেজে উঠলো। হাতের ব্যাগগুলো কাজিনের হাতে দিয়ে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করে হ্যালো বলার পরেও কোনো সারা শব্দ নেই। নুষা আবারও হ্যালো বলল, কিন্তু কেউ জবাব দিচ্ছে না। বিরক্ত হয়ে নম্বরের দিকে তাকালো। কানে নিয়ে স্পষ্ট কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। রেগে কি কিছু বলতে চাবে, ঠিক তখনই শীতল একটা কণ্ঠস্বর বলল, নুষা, আমি রুহানি। নুষা যেন হঠাৎ করে সমস্ত শক্তি হারিয়ে ফেল। কথা বলতে পারছে না ও। এই কণ্ঠটা, এই একটা কণ্ঠস্বর শোনার জন্য কতগুলো মাস অপেক্ষা করেছে। আজ সেই কাঙ্ক্ষিত ফোন কল এসেছে। ওর চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। নুষা মেঝেতে বসে পড়ল, তারপর শব্দ করে কাঁদতে লাগলো। ওর কাজিনরা ওকে এভাবে বসে পড়তে দেখে আর কাঁদতে দেখে ভয় পেয়ে গেল। রুহানি, তুই কোথায় আছিস? কেমন আছিস? কোথায় ছিলি এতদিন? সব বলছি, আগে কান্না থামা। সবার কি খবর? নুষা অভিমান নিয়ে বলল, রুহানি, যেমন রেখে গিয়েছিস। তুই এমন একটা কাজ কি করে করলি রুহানি? আমি তোর বন্ধু, আমাকেও তুই তোর সমস্যাগুলো শেয়ার করিসনি, কেন বলিসনি? আঙ্কেল আন্টি আমাকে দেখলেই কাঁদে, তাই এখন আর চাই না তাদের খোঁজ নিতে। যেমনই হোক, বাবা মা তো, তাদের তো জ্বলবেই। তুই চলে যাবার পর ফালাক ভাই একাই কেসটা লড়েছে। তদন্তে অনেক কিছু বেরিয়ে এসেছে। তোর মামা যে মেইন কালপিট সেটা প্রমাণ হয়েছে, আর জেল জরিমানাও হয়। আর এতে করে তাদের কোম্পানি মানে আঙ্কেল বড় অ্যামাউন্টের ক্ষতিপূরণও পায় তোর মামার কাছ থেকে। সে টাকা দিয়ে ব্যবসাটা নতুন করে দাঁড় করিয়েছে, বাড়ি কিনেছে। ওনারা ফালাক ভাইয়ের কাছে মাপও চেয়েছে। ভাইয়া কি করবে? বড়রা মাপ চাইলে তো ফিরিয়ে দিতে পারেন না, তাই মাপ করে দিয়েছে। জানি না মন থেকে করেছে কিনা, তবে সবকিছু আগের মতো হয়ে গেছে। শুধু তুই নেই। কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমতা আমতা করে বলল, ফালাক কেমন আছে? ফালাকের কথা শুনে নুষা চুপ করে গেল। কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়িয়ে বলল, 2 দিন আগে ফোন করেছিলাম, শুনলাম এখন ভালো আছেন। কিন্তু মাঝখানে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, খুব পাগলামি করতো, অনেক ট্রিটমেন্ট করেছেন। লাস্ট কয়েক মাস যাবৎ সাইকিয়াট্রিক্সের অধীনে আছেন। শুনলাম আগের চেয়ে অনেকটাই সুস্থ। রুহানি চোখের পানি মুছে নিল, তারপর নিজেকে শক্ত করার জন্য, মনটা অন্যদিকে ঘোরানোর জন্য বলল, রুহান কি করছে আজকাল? ও পড়াশোনা করছে, আন্টি বিজনেস দেখছেন, আর আঙ্কেল অবস্থা তো জানিস। তবে তারও উন্নত চিকিৎসা চলছে। রুহানি সব শুনে ভালো লাগলো। ওর মামার উচিত বিচার হয়েছে। শুধু মাঝখান থেকে ওদের এত কিছু সহ্য করতে হলো, আর আজ এই দিন দেখতে হলো। রুহানির রনকের কথা মনে পড়ল। এই শোন, রনকের কি খবর? কি করছে? রুহানি যেন হঠাৎ করে অসুস্থ শরীরে হারানোর শক্তি ফিরে পেল। এইটা আসলেই শরীরের নয়, মনের শক্তি। নুষা উত্তর দিল, আছে ওই আগের মতোই, পড়াশোনা টিউশনি এই করে এগিয়ে যাচ্ছে স্বপ্নের পথে। মাঝে মধ্যে একসাথে বসে কথা বলি, তোর কথা বলে, মন খারাপ করে, আফসোস করে। আচ্ছা, ওকে সাথে নিয়ে আসিস, আমাকে দেখতে আসবি তো তোরা? নুষা অবাক হয়ে বলল, দেখতে আসবো মানে? তুই কোথায় আছিস বল, আমরা নিয়ে আসবো। তোকে আনতে যাব, দেখতে কেন? ওই একই কথা, রনককে নিয়ে আসিস। আমি চট্টগ্রাম আছি একটা হসপিটালে। হসপিটালের কথা শুনে নুষা চমকে উঠল। রুহানি হসপিটালে কি করছে? অসুস্থ নয় তো? নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নুষা বিচলিত হয়ে বলল, হসপিটাল? হসপিটাল কেন? তোর কি হয়েছে? অসুস্থ? এত চিন্তা হওয়ার কিছু নেই, একটু অসুস্থ, দোয়া করিস আর তাড়াতাড়ি চলে আয়, সবাইকে খুব মনে পড়ছে। আসবো। আমি এখন আঙ্কেল আন্টিকে জানাই, ওনারা খুব খুশি হবেন। আমার যে কি খুশি লাগছে রুহানি, তোকে বলে বোঝাতে পারবো না। রুহানি আলতো হাসল। নুষা ওর হাসির শব্দ পেল। রুহানি অনুরোধের সুরে বলল, ফালাককে সবার আগে জানাবি, এক্ষুনি জানা, আর যত দ্রুত সম্ভব আমার কাছে আসতে বল, ওকে আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে। ফালাক ভাইয়া অনেক কষ্ট ছিল, উনি নিজেকেই এর জন্য দায়ী ভাবতো। ওনার মুখের দিকে তাকাতেই পারতাম না। তোকে পাওয়া গেছে জানলে খুশিতে আত্মহারা হয়ে পড়বেন। আচ্ছা, ওকে এক্ষুনি ফোন কর, আমি রাখছি। রুহানি ফোন রেখে দিল। গলা শুকিয়ে এসেছে। আন্টি একটু পানি দাও। মাঝবয়সী মহিলাটি এতক্ষণ মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল। চোখের পানি মুছে উঠে গিয়ে পানি এনে দিল রুহানিকে। রুহানি পানি খেয়ে বলল, আন্টি, ফালাক আসবে। ফালাক আমার হাজবেন্ড। যদি আমার কিছু হয়ে যায়, ওর সাথে দেখা না করতে পারি,
তাহলে ওর আমানত ওর হাতে তুলে দিও। রুহানি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর প্রার্থনা করছে। আল্লাহ আমাকে শক্তি দাও। তুমি সব সময় আমার পাশে থেকেছো, শক্তি দিয়েছো। আমাকে শক্তি দাও, হারিয়ে দিও না। ওর তথাকথিত আন্টি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার কিচ্ছু করতে হবে না মা, তুমি সুস্থ হয়ে যাবে। তোমার স্বামীর সাথে তোমার দেখা হবে, কথা হবে, মান অভিমান ভুলে আবারও সংসার হবে। তোমার বাবা মাও আসবে, সবাই আসবে। আবারও দেখা হবে আমাদের অচেনা নতুন এক শহরে, কোনো এক পরন্ত বিকেলে। রুহানির অস্থির চোখগুলো বারবার দরজার দিকে ফালাককে খুঁজছে। রুহানি জানে ঢাকা থেকে আসতে অনেক সময় লাগবে, কিন্তু ওর অবাধ্য মনটা মানতে চাইছে না। না চাইছে, ও বারবার চোখ জোড়া দরজার দিকেই যাচ্ছে। আজ হঠাৎ করে ফালাককে দেখার জন্য মন এত অস্থির হয়ে উঠেছে। এতগুলো মাসে এতটা অস্থির হয়নি। আজ যেন মনের তৃষ্ণা তরতর করে বেড়ে যাচ্ছে। সে তৃষ্ণা মনের একমাত্র ফালাকে মেটাতে পারবে। এরই মধ্যে ডক্টর দুবার এসে গেছে। রুহানি কয়েকবার ঘুমিয়েও পড়েছে। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেছে। রুহানি ডাক্তারের কথা কানেই নিচ্ছে না, জেদ ধরে আছে। শরীরে ব্যথাটাও জানান দিচ্ছে সময় হয়তো ঘনিয়ে আসছে। রুহানি ক্লান্ত, চোখগুলো বন্ধ হয়ে আসছে। ঘুটঘুটে অন্ধকারে নিজের উচ্ছ্বাসময় শৈশব, কৈশোর, যৌবনের সময়গুলো ভেসে আসছে। কি না করেছে এ জীবনে। হাসি আনন্দে কেটেছে ছেলেবেলা। ইউনিভার্সিটিতে সবার মাথা চিবিয়ে খেয়েছে কিভাবে সবাইকে র্যাগিং করত। ফালাকের সাথে সেই প্রথম দিন কি করেছিল সে সব ভাবতে মনের অজান্তে চোখ বন্ধ, ঠোঁটের কোণে হাসি ফুটল। ফালাক ঘামার্ত মুখ মুছতে মুছতে দৌড়াচ্ছে। ওর পথ যেন ফুরাচ্ছে না। এত দীর্ঘ পথ এর আগেও পেরোয়নি। ওর এলোমেলো চুলগুলো কপালে আছড়ে পড়েছে। চোখ খুঁজছে তার প্রিয়তমাকে। রিসেপশনে রুহানির খোঁজ নিয়ে কেবিন নং জেনেছে। ফালাক ঝড়ের বেগে পৌঁছে গেছে ওর গন্তব্যে। রুহানির কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। পা কাঁপছে, বুক ধুকপুক করছে, অজানা অনুভূতি হচ্ছে। আর কয়েক পা এগুলোই রুহানিকে দেখতে পাবে, ছুতে পারবে। অন্যরকম ভালো লাগা কাজ করছে। ফালাক ধীরে ধীরে ভেতরে পা দিল। ওর চোখ পড়লো বেডে শুয়ে থাকা মানুষটির দিকে। লেপ্টে বাচ্চাদের মতো শুয়ে আছে। এই কয়েক মাসে অনেকটা বদলে গেছে রুহানি। মুখটা শুকিয়ে গেছে। ফালাক এক দৃষ্টিতে রুহানিকে দেখছে। মাঝবয়সী মহিলাটা ফালাককে দেখে দাঁড়িয়ে গেল। ফালাকের দিকে দুপা এগিয়ে বলল। ফালাক রুহানিকে দেখা এতটা মত্ত ছিল যে রুমের ভিতর আর কেউ আছে সেটা চোখেই পড়েনি। জি, আমি ফালাক, রুহানির হাজব্যান্ড। ফালাকের কথা শুনে ওনার মুখে হাসি ফুটল। তারপর কান্না বিজড়িত কণ্ঠে বলল, কে তুমি বাবা? তোমার জন্যই মেয়েটা এতক্ষণ অপেক্ষা করছে। যাও বাবা, ওর কাছে যাও। উনি চোখ মুছতে মুছতে কেবিন ছেড়ে বেরিয়ে গেলেন। ফালাক রুহানির কাছে গিয়ে ওর পাশে, ওর কপালে, গালে, নাকে, চোখে, মুখে অনবরত চুমু খেল। গাল বেয়ে পানি রুহানির গালের উপর পড়ল। রুহানি নড়ে চড়ে উঠল। চোখ বন্ধ করে পিড়পিড় করে বলল, ফালাক। ফালাক রুহানিরকে সাড়া দিতে দেখে চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে বলল, রুহানি, আমি এসেছি। রুহানি ধীরে ধীরে চোখ খুলে ফালাককে দেখে আলতো হাসল। ওর হাসি দেখে ফালাকের বুকে শীতল প্রবাহ বয়ে গেল। রুহানি হাত বাড়িয়ে ফালাকের হাতটা ধরল, তারপর কিধি দিল। তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তোমাকে আর দেখতে পাবো না এই জীবনে। তোমাকে দেখার ইচ্ছে আমার অপূর্ণই থেকে যাবে। এভাবে কেন বলছো রুহানি? কেন চলে গেলে আমাকে ছেড়ে? অন্যায় করেছিলাম তোমার সাথে, কিন্তু বিশ্বাস করো আমার উদ্দেশ্য সৎ ছিল। তুমি আমাকে ভুল বুঝছো। রুহানি হাত বাড়িয়ে বলল, আমাকে একটু উঠিয়ে বসাও। ফালাক রুহানির হাত ধরে উঠিয়ে বসালো। রুহানি ওর হাত ধরে ধীরে ধীরে উঠে বসলো। ফালাক ওর কপালের উপর থেকে বেবি হেয়ারগুলো দু হাতে সরিয়ে দিয়ে বলল, রুহানি, কি হয়েছে তোমার? তুমি হসপিটালে কেন? তোমাকে এমন দেখাচ্ছে কেন? রুহানি কোনো উত্তর না দিয়ে ফালাককে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন দিতে দিতে বলল, কিছু হয়নি আমার। ফালাক রুহানির কথা আশ্বস্ত হতে পারছে না, কিন্তু রুহানি কান্না করায় ফালাক পাল্টা প্রশ্ন করছে না। ফালাক রুহানিকে আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরলে রুহানি মৃদু চিৎকার করে বলল, আহ,
পেট ব্যথা পাচ্ছি। দ্রুত ছেড়ে দিয়ে এক প্রকার ছিটকে সরে গিয়ে বলল। কি হয়েছে তোমার পেটে? ফালাকের চোখ গেল ওর পেটের দিকে। এতক্ষণ খেয়াল করেনি রুহানিকে দিকে প্রশ্নতাক দৃষ্টিতে চেয়ে আছে। রুহানি মৃদু হেসে বলল। একটা কিউট বেবি আছে আমার পেটে, আমাদের বেবি। ডাক্তার বলেছে আমাদের একটা পুতুলের মতো মেয়ে হবে। ফালাক রুহানির কথা শুনে রিয়াক্ট করতে ভুলে গেছে। একবার রুহানির দিকে তাকাচ্ছে, আরেকবার পেটের দিকে। কি বলবে বুঝতে পারছে না। ওর চোখ বেয়ে চপচপ করে পানি পড়ছে। এতদিনের সমস্ত কষ্ট যেন নিমেষেই শেষ হয়ে গেল। রুহানির উপর রাগ করা উচিত, কিন্তু তাও করতে পারছে না। রুহানিকে জড়িয়ে ধরে শব্দ করেই কেঁদে দিল। রুহানিও কাঁদছে। যেদিন রাতে চলে এলাম সেদিন সকালে প্রেগন্যান্সি রিপোর্ট এলো। আমি খুশি হব না ভয় পাবো বুঝতে পারছিলাম না, তবে এত কিছুর মধ্যে শান্তির একটা উৎস খুঁজে পেয়েছিলাম। খুব ভালো লাগছিল, কিন্তু সবাই জানাজানির পর কি হবে সেটা ভেবেই মন খারাপ হয়ে গেল। আমার বেবিটাকে খুশি মনে অ্যাকসেপ্ট না করে সেটাকে ইস্যু করে নতুন ঝামেলা তৈরি করবে, সেটা আমি মানতে পারছিলাম না। এছাড়া আমি সবার প্রতি বিরক্ত ছিলাম। একরাশ অভিমান ছিল সবার উপর, বিশেষ করে তোমার উপর। তোমার কথাগুলো আমাকে ভীষণ হার্ট করেছে। তাই সিদ্ধান্ত নেই আমার জীবনে যে শান্তি বয়ে এনেছে তাকে আমি সবার ধরাছোঁয়ার বাইরে রাখবো। ওকে কোনো দুঃখ কষ্ট যেন ছুঁতে না পারে। তাই ভেবেছিলাম আমি আবার নতুন করে বাঁচবো, কারো জন্য ভাববো না। কেউ আমার মূল্য দেয়নি, নিজের কথা আর নিজের সন্তানের কথা ভাববো। কোনো আপনজনের কাছে থাকবো না, আর না তাদের কাছ থেকে কোনো আঘাত পাবো। তারপর আমার স্কুল লাইফের এক ফ্রেন্ডের সাথে যোগাযোগ করলাম। ওর নাম অনিতা। ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল। চট্টগ্রাম ভার্সিটিতে পড়াশোনা করে। ও একটা ফ্ল্যাট নিয়ে এক ফ্রেন্ডের সাথে থাকে। আমি সেখানে নির্দ্বিধায় থাকতে পারি। তারপর চলে গেলাম ওর কাছে। ওখানে থেকেই জব খুঁজতে লাগলাম। অনিতা আমাকে কিছু টিউশনি খুঁজে দিল। ছোটোখাটো একটা জবও পেয়ে গেলাম। এক রুমের একটা বাসা নিয়ে আলাদা থাকতে শুরু করলাম। আমার এখানে যে আন্টিকে দেখছো, উনি আমার বাসায় কাজ করতো। উনিই এই কয়েক মাস আমার দেখাশোনা করেছেন। যখন 4 মাস, তখন ডাক্তার ব্যাড নিউজ দিল। আমার শরীরের কন্ডিশন ঠিক নেই। বাচ্চা থাকাটা আমার লাইফের জন্য রিস্ক। তাছাড়া হার্টের সমস্যা ধরা পড়লো। শ্বাসের সমস্যাও বেড়ে যাচ্ছিল। তাই অ্যাবর্শন করাটা জরুরি। হার্টের অপারেশন করার অ্যাডভাইস দিলেন, কিন্তু আমি কিছুই করিনি। যে বাচ্চাটা আমার জীবনে শান্তি বয়ে এনেছে, আমার শান্তি, আমার মানসিক শক্তি জুগিয়েছে, তাকে আমি মেরে ফেলবো? তাকে ছাড়া আমি এই মৃত শরীর দিয়ে কি করব আমার শারীরিক সুস্থতা দিয়ে? ওর জন্য সব ছেড়ে চলে এলাম, ওকে সকল পরিস্থিতি থেকে বাঁচাতে চলে এলাম, আর ওকেই মেরে ফেলবো? বাঁচতে পারবো আমি? তাই সিদ্ধান্ত নিলাম যদি মরে যাই, দুজন একসাথেই মরে যাব। নিজেকে নয়, ওকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। এতগুলো মাস লড়াই করে এসেছি সকল অসুস্থতার সাথে, কিন্তু 9 মাসে এসেই হেরে গেলাম। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো, শ্বাস নিতে পারছিলাম না, সেন্স হারাই। তারপর নিজেকে আবিষ্কার করি হাসপাতালে। ডাক্তার বললেন আমার কন্ডিশন ভালো না, আমার জন্য বাচ্চাও রিস্কে আছে, তাই সিজার করা জরুরি। সঠিক সময়ের অপেক্ষা করলে আমার সাথে সাথে ওরও ক্ষতি হতে পারে। রুহানি থেমে ফালাকের দিকে তাকালো। ফালাক ওর কথা শুনে শকটে আছে। রুহানি অনুনয়ের সুরে বলল। ফালাক, আমি মরে গেলেও আফসোস নেই। আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে চাই। আমি চাই ও পৃথিবীর আলো দেখুক, হেসে খেলে বড় হোক। ফালাক রুহানির হাত ধরে বলল। ওর কিচ্ছু হবে না, ওর বাবা এসে পড়েছে। তোমার এত স্যাক্রিফাইস হেলা যেতে পারে না, সাহস রাখো। রুহানি হালকা হেসে বলল। আমি এখন ওটিতে যাওয়ার জন্য প্রস্তুত। আমার বাচ্চা আর এখন একা নয়, চলে এসেছে ওর বাবা। ফালাক ওর হাত ছাড়িয়ে বলল। আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। রুহানি দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নিল। ফালাক ডাক্তারের সাথে কথা বলতে ডাক্তার বললেন, পেশেন্টের অবস্থা ভালো না, ওনার আশা ছেড়ে দিন। উনি নিজেও জানে ওনার জীবনের কোনো আশা নেই, তবুও আমরা আমাদের চেষ্টা করব। তবে আপনাদের সব ধরনের খবরের জন্য প্রস্তুত থাকতে হবে। ওনার বাঁচার আশা 1% ও নেই।
আপনি আগে রিপোর্টগুলো দেখলেই বুঝতে পারবেন উনি নিজেই নিজের জীবন রিস্কে ফেলেছেন। ফালাক ডাক্তারের কথা শুনে একদম ভেঙে পড়ল। মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়ল, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। মনে হচ্ছে এতদিন রুহানিকে না পেয়ে ভালো ছিল, আজ পেয়ে কি হারাবে? কি করে সেই ব্যথা সহ্য করবে সে? আপনি ওর জন্য হসপিটালের সবচেয়ে ভালো ডাক্তার আর রুটির ব্যবস্থা করুন, আর প্লিজ ওকে বাঁচিয়ে দিন। ওকে অনেক দিন পর পেয়েছি। এতদিন অভিমান করে আমাদের থেকে দূরে ছিল, একা একাই অসুস্থতার সাথে লড়াই করেছে। এতদিন পর ওকে পেয়ে হারাতে পারবো না, সেই শক্তি আমাদের নেই। প্লিজ ডক্টর। হাত জোর করে ডাক্তার ফালাকের কাঁধে হাত রেখে বলল, আমরা চেষ্টা করছি। ডাক্তার ওটির ব্যবস্থা করতে যেতেই ফালাক কান্নায় ভেঙে পড়ল। মেঝেতে বসে হাউমাউ করে কাছে। রুহানির মা, ভাই, রুহান, নুসা, রনক সবাই দৌড়ে আসছে। ফালাককে এভাবে মেঝেতে বসে কাঁদতে দেখে ওরা ঘাবড়ে গেল। রনক ওর পাশে বসে বলল, ভাই কাঁদছেন কেন? রুহানি কোথায়? ফালাক কাঁদতে কাঁদতে বলল, ওটিতে নিয়ে গেছে। আপনি কাঁদছেন কেন? সবার দৃষ্টি ওর দিকে। ফালাক কাঁদতে কাঁদতে বলল, ওর অবস্থা ভালো না, ডাক্তার বলেছে রুহানির বাঁচার সম্ভাবনা নেই। নুসা, ও কি বলছে? আমার মেয়েটার কি হয়েছে? কি বলছে ওরা? আন্টি কিচ্ছু হবে না, রোহানি ঠিক হয়ে যাবে। নুসা কাঁদতে কাঁদতে বলল। ফালাক একটা বেঞ্চিতে বসে কেঁদেই যাচ্ছে আর দোয়া করছে ও যেন সুস্থ হয়ে যায়। ডাক্তার বেরোতে সবাই দৌড়ে গেল। নার্স সাদা তোয়ালে পেঁচিয়ে একটি বাচ্চাকে নিয়ে এলেন। রুহানির মা বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। ফুটফুটে মেয়ে শিশুকে কোলে নিয়ে চুমু খেলো। ফালাক শুকনো মুখে ডাক্তারকে জিজ্ঞেস করল, রুহানি আমার স্ত্রী? ডাক্তার মুখ ভার করে বলল, ওনার হাতে বেশি সময় নেই, আপনারা দেখা করে নিন, কিছু বলার থাকলে বলে নিন। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই, তাই ভুল হলে ক্ষমা করবেন। ডাক্তারের কথা শুনে ফালাক অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে আছে। ও যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। রুহানির মা পড়ে যেতে নিলেই নুসা বাচ্চাটাকে কোলে নিয়ে রনকের কোলে দিয়ে ওনাকে সামলাচ্ছে। সবাই কান্নায় ভেঙে পড়ল। ডাক্তার ওদের অবস্থা দেখে বলল, আপনারা কান্নাকাটি থামান, পেশেন্টের সাথে দেখা করুন, উনি আপনাদের অপেক্ষায় আছেন। ওনার সামনে কান্নাকাটি করবে না, সময় কম। ফালাক নিজেকে সামলাতে পারছে না। কি করে সামলাবে? এতদিন যাকে খুঁজছে, তাকে মৃত্যু সজ্জা দেখছে, যে কিছুক্ষণ পরে মারা যাবে, যাকে পাগলের মতো ভালোবেসেছে, যার পাগলামিগুলো ভালোবেসেছে, তাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। বাঁচবে কি করে? ওর বুকের ভেতর তুমুল ঝড় বয়ে যাচ্ছে। নিজেকে মুমূর্ষু রোগী মনে হচ্ছে। ফালাক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রনক ছলছল চোখে রুহানির বাচ্চার দিকে তাকালো। তারপর ফালাককে বলল, ভাই নিজেকে সামলান। আপনি এমন করলে এই পুটপুটে বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? নিজেকে সামলে রুহানির সাথে দেখা করুন, পরে না হলে পস্তাতে হতে পারে। প্লিজ ভাই যান। ফালাক কোনো কথা না বলে পাশের বেঞ্চিতে গিয়ে বসে পড়ল। যে আশাটুকু ছিল তাও নিভে গেল। এমন কিছু কখনো ওর কান শুনবে ভাবতেও পারিনি ও। কেউ ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত না, তাই রনক যাওয়ার সিদ্ধান্ত নিল। রনক রুহানির মেয়েকে রুহানির কোলে দিয়ে ভেতরে গেল। রনক ভেতরে গিয়ে থমকে গেল। বেডে যে মেয়েটা শুয়ে আছে তাকে রুহানি মনে হচ্ছেই না। রুহানি একটা ঝড়ের নাম। সে এত শান্ত কি করে হতে পারে? রুহানি চোখ বন্ধ করে শান্ত হয়ে শুয়ে আছে। রনকের মুখটা হু হু করে উঠল। যে মেয়েটা পুরো ভার্সিটিতে রাজ করে বেড়াতো, যার চঞ্চলতায় মুখরিত থাকতো আশেপাশে, সে এত স্থির হয়ে শুয়ে আছে। কি অদ্ভুত! রুহানি কারো আসার শব্দে পিটপিট করে চোখ মেলল। রনককে দেখে আলতো করে হাসলো। রনক জোর করে একটু হাসলো। রুহানি কিছু বলতে চাইছে, পারছে না। রনক ওর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, আমি একা আসিনি, আন্টি রুহান নুসা এসেছে। ওরা বাবুকে দেখছে, এক্ষুনি চলে আসবে। তোমার মেয়ে মাশাআল্লাহ তোমার চেয়ে সুন্দর হয়েছে, আজ তো একটা পরী। রুহানি আবারও আলতো করে হাসলো। তারপর জড়ানো গলায় বলল, ফালাক। রুহানি যেন কষ্ট করে আর কিছু বলার চেষ্টা না করে, তাই দ্রুত বলল, ভাইও বাইরে, এখনই চলে আসবে। তুমি একটু রেস্ট করো, নতুন অতিথিকে নিয়ে সবাই ব্যস্ত।
রুহানি মনে মনে বলছে, রেস্ট তো করবো, সারা জীবনের জন্য দুনিয়ার সব দায় দায়িত্ব থেকে মুক্তি পাচ্ছি। এরই মাঝে রুহানির মা কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকলো। রুহানির কাছে এসে রুহানির হাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, রুহানি কথা বলতে পারছে না, তবুও বলার চেষ্টা করছে। এসব আমি ভুলে গেছি মা। নুসা আর রুহান ভেতরে ঢুকলো, আর পেছন পেছন ফালাক আসছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে খুব কেঁদেছে। রুহানি রুহান আর নুসা দিকে চেয়ে আলতো হাসল। রুহানির মা নাতনিকে কোলে নিয়ে রুহানির কাছে দিল। রুহানি নিতে পারছে না, কাত হয়ে দু হাতে কোনো রকমে নিয়ে চোখের পানি ফেলে ওর কপালে গালে চুমু খেল। আমার কলিজাটা, আর কি চাই আমার? রুহানি পারছে না, তাই ফালাক ওর পাশে গিয়ে বসে এক হাতে বাবুকে ধরল। রুহানি রুহানের দিকে চেয়ে বলল, ছবি তোলা একটা। সবাই ওর কথা শুনে অবাক। রুহানি চায় ওর মেয়ের জন্য একটা স্মৃতিচিহ্ন রেখে যেতে। রুহান সবার দিকে চেয়ে ক্যাপচার করে নিল ওদের সুন্দর মুহূর্তগুলো। রুহানি ধরে রাখতে পারছে না, তাই ফালাক বাবুকে কোলে তুলে নিল। কোলে নিতে অদ্ভুত শিহরণ বয়ে যায় ওর মনে। কেমন একটা ভালো লাগা অনুভূতি আচ্ছন্ন করে রাখছে ওকে। ফালাক ওর মুখের দিকে তাকালো। ওর মুখের দিকে চেয়ে যেন ওর সমস্ত কষ্ট দূর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সমস্ত পৃথিবীর সুখ ওর কাছে ধরা দিয়েছে। ফালাক আলতো এসে চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে আজান দিয়ে বলল, তোমার নাম রুহা, তুমি তোমার মায়ের অংশ, তাই তোমার নামটা তোমার মায়ের নামের অংশেরই থাক। নাম শুনে রুহানির চোখ খুশিতে পানি চলে এলো। ফালাক বুকের কাছে নিয়ে আলতো করে জড়িয়ে রুহানির দিকে তাকালো, তারপর বলল, রুহানি। সুন্দর একটা অনুভূতি হচ্ছে। ফালাকের হাত ধরে বলল, ও এখন থেকে তোমার সব কিছু। ওকে কখনো কষ্ট দেবে না। ওকে তোমার মতো ভদ্র শান্ত স্বভাবের বানাবে, সুশিক্ষায় মানুষের মতো মানুষ বানাবে। কখনো কোনো সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিবে না। ওকে কখনো একা ছেড়ে দিবে না, সব সময় পাশে থাকবে। রুহানি কথাগুলো বলে কেঁদে দিল। রুহানির মাও কাঁদছে। রুহানির মা বেশ বুঝতে পারছে ও কি মিন করছে। রুহানি কান্না থামিয়ে বাবুর গালে হাত দিয়ে দিল। বাবু পিটপিট করে তাকালো রুহানির দিকে। রুহানি আলতো হাসলো, তারপর ঢোক গিলে ফালাককে বলল, আমাকে জড়িয়ে আমার পাশে একটু শুবে। রুহানির আকুতি ভরা কথাগুলো ফালাকের সহ্য হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। ফালাক নুসার দিকে চেয়ে ইশারা করলো। নুসা বাবুকে কোলে নিয়ে সবাইকে ইশারা করে বাইরে চলে গেল। নুসার পেছন পেছনে সবাই বাইরে চলে গেল। ফালাক রুহানির পাশে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুহানি ফালাকের মুখের দিকে চেয়ে আছে। ফালাককে যেন আজন্মের দেখা দেখছে। রুহানি হাত বাড়িয়ে ফালাকের সমস্ত মুখে হাত বুলাচ্ছে। ফালাক চোখ বন্ধ করে অনুভব করছে। ফালাক রুহানিকে হালকা করে তুলে বুকে নিল। রুহানি ফালাকের বুকে নিশ্চুপ হয়ে মাথা দিয়ে রাখল। আমি তোমাকে একা রেখে যাচ্ছি না, রুহাকে তোমার কাছে রেখে যাচ্ছি। তাই আমাকে স্বার্থপর বলো না। ও এতদিন আমার কাছে তোমার আমানত ছিল, আজ থেকে ও তোমার কাছে আমার আমানত। ঠিকমতো দায়িত্ব পালন করো। ফালাক আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সব বাঁধ ভেঙে গেল, শব্দ করে কেঁদে দিল। রুহানি, আমি রুহাকে কখনো কষ্ট দেব না, কিন্তু তোমাকে আমাদের সাথে থাকতে হবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাবো। বলো তুমি থাকবে আমাদের সাথে। রুহাকে আমি কি জবাব দেব? তোমাকে ওর প্রয়োজন রুহানি, আমাদের ছেড়ে যেও না। রুহানি টেনে টেনে শ্বাস নিচ্ছে, শ্বাস দ্রুত ওঠানামা করছে। ওর কাঁদতে কাঁদতে হিচকি উঠে যাচ্ছে। ফালাক, আমি বাঁচতে চাই, আমার বাঁচতে ইচ্ছে করছে। রুহাকে আদর করতে ইচ্ছে করছে, কোলে নিতে ইচ্ছে করছে, ওর বড় হওয়া দেখতে ইচ্ছে করছে, তোমার বুকে মাথা দিয়ে রোজ ঘুমাতে ইচ্ছে করছে। আমার বাঁচতে খুব ইচ্ছে করছে। আমি বাঁচতে চাই, তোমাদের সঙ্গে বাঁচতে চাই। রুহানি কান্নার জন্য কথা বলতে পারছে না। ফালাকের অবস্থা দেখে ওকে শান্ত করার চেষ্টা করছে। রুহানি, শান্ত হও, কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না, চুপ করে থাকো। রুহানি চুপ হয়ে গেল।
চুপ করে ওর বুকে মাথা দিয়ে রাখলো। ফালাক নিঃশব্দে কাঁদছে আর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ এভাবে বয়ে গেল। রুহানি আর সারা শব্দ দিচ্ছে না। ফালাক ওর নাম ধরে কয়েকবার ডাকলো, কিন্তু সাড়া দিচ্ছে না। ফালাক রুহানির সারা শব্দ না পেয়ে ভয় পেয়ে গেল। ওর বুক কেঁপে উঠলো, সারা শরীর থরথর করে কাঁপছে। ফালাক রুহানিকে ওর বুক থেকে তুলে ওর গালে হাত দিয়ে বারবার ডাকছে, কিন্তু রুহানি নড়ছে না। ফালাক উঠে ওর নার্ভ চেক করলো, কোনো রেসপন্স নেই। চিৎকার করে ডাক্তারকে ডাকলো। ডাক্তারের সাথে সবাই ভেতরে এলো। ডাক্তার চেক করছে রুহানিকে। সবার বুক ঢিকপিক করছে। ডাক্তার ওকে চেক করে বিমর্ষ মুখে ওদের নিচের স্বরে বলল, শি ইজ নো মোর। শি ইজ নো মোর। সবাই ডক্টরের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। কেউ কাঁদতে পারছে না। ফালাকে পুরো দুনিয়া যেন দুলছে। ও স্থির থাকতে পারছে না, ব্যালেন্স হারিয়ে বসে পড়ল। কি? না, হতে পারে না। রুহাকে একা ছেড়ে কিছুতেই চলে যেতে পারে না। ও আমাকে বলছে ও থাকতে চায় আমাদের সাথে। তাহলে কি করে? সবার আহাজারিতে পুরো রুম ভারী হয়ে গেল। রুহানির মা বুক চাপড়ে কাঁদছে। নুসা রুহাকে বুকে জড়িয়ে কাঁদছে। ফালাক রুহানির কাছে গিয়ে চিৎকার করে কাঁদছে। রুহানির হাত ধরে বলছে, তুমি থাকতে চাও বলে চলে গেলে কেন? আমি কি করে বাঁচবো? রুহার কথা ভাবলে না রুহানি? ফালাক রুহানির নাম ধরে চিৎকার করছে। রুহাও কেঁদে উঠল। বাচ্চা মেয়েটাও হয়তো বুঝেছে জন্ম নিতে মা হারা হয়ে গেল এই নিষ্ঠুর পৃথিবীতে। রুহার কান্না দেখে সবার কান্নার গতি বেড়ে গেল। নার্সরা দাঁড়িয়ে চোখের পানি মুছছে। এক ভয়ানক দৃশ্য, হৃদয় বিদারক দৃশ্য। কোনো মানব হৃদয় এই দৃশ্য সহ্য করতে পারবে না। ফালাক বেলি ফুলের গাছের কাছে বসে আছে। সামনে কবর, রুহানির কবর। ফালাক দুহাত তুলে ফাতিহা পড়ে দোয়া করে চোখের পানি মুছে বলল, আচ্ছা রুহানি, তুমি কি আমাদের দেখো? আমাদের যদি দেখে থাকো তবে কি তোমার হিংসা হয় না? রুহা আমাকে এত ভালোবাসে, তোমার তো হিংসা হওয়ার কথা, কারণ তুমি ওর কেয়ারগুলো পাচ্ছ না। জানো তো, মাঝে মাঝে তোমার প্রতি বড্ড অভিমান হয়। ভাবি আর আসবো না, কিন্তু প্রতিদিন নিয়ম করে তোমার কাছে না এসে আমি থাকতে পারি না। তোমার সাথে কথা না বললে মনে শান্তি পায় না। রাগ করছো? তোমার এত অভিমান, তবে আমি কেন অভিমান করতে পারবো না? আমার কি অধিকার নাই? তোমার মেয়ে নিশ্চয়ই গাল ফুলিয়ে বসে আছে। আমাকে যেতে হবে, আবার আসবো। রুহা চাদর জড়িয়ে ঘুমিয়ে আছে। ফালাক ঘড়ির দিকে তাকালো, মাত্র 9টা বাজে। এত তাড়াতাড়ি কি করে ঘুমালো? ফালাক রুহার পাশে শুয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুহা অন্যদিকে ঘুরে গিয়ে বলল, ফালাক বুঝলো মেয়ের বড্ড রাগ না, ঠিক রাগ না, অভিমান হয়েছে। ফালাক ব্যস্ত হয়ে পড়লো মেয়ের অভিমান ভাঙাতে। রুহা ফালাকের গলা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ও রুহানি ডুপ্লিকেট হয়েছে। রুহানির চেহারা পেয়েছে, চোখগুলো ফালাকের তথাকথিত বিড়ালের মতো চোখ। সেই সরু নাক, ফালাকের চোখ বেয়ে পানি পড়ছে। ফালাক চোখ মুছে ঘুমানোর জন্য চোখ বন্ধ করল। যদি মনে পড়ে আমায় ভীষণভাবে আগলে রেখো প্রিয় অভিমানে। অনুরাগে সিক্ত তোমার নাম, প্রিয় অভিমান। গল্পটি আপনাদের কেমন লেগেছে? আশা করছি সবারই ভালো লেগেছে। তবে পশ্চিমারিতে নতুন গল্প আসছে এবং মিষ্টি আপু এবং তামিম ভাইয়ের ভয়েসে অবশ্যই পশ্চিমারির সঙ্গেই থাকুন। আর গল্পটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পশ্চিমারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পশ্চিমারির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।